নমস্কার, জি 24 ঘন্টা বাংলার কথা নিয়ে আমরা শিলিগুড়িতে। বাংলার কথা শিলিগুড়ি নিবেদন করছে মুখার্জি হসপিটাল, পাওয়ার্ড বাই ময়ূর স্কুল। শিলিগুড়ি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার এবং বাংলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় এবং জেলা, যা আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম এবং যোগাযোগ ব্যবস্থায় নিয়ে আসে ব্যবসায়ী, কর্মক্ষেত্র এবং সার্বিকভাবে। কিন্তু এই শিলিগুড়ির জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন কর্মক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে বা সাংস্কৃতিক ক্ষেত্রে, আরও নানান দিকপালরা, তাদেরকে প্রথমে আমরা সম্মান জানাবো এবং এরপর শিলিগুড়ি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা যেদিকে নজর রাখবো, মুখার্জি হসপিটাল অত্যন্ত সুলভ মূল্যে সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে যাতে থাকে, স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধাযুক্ত এবং তারই সঙ্গে ট্রমা কেয়ার। আপনারা জানেন ট্রমা কেয়ার মানে অত্যন্ত এমার্জেন্সির মধ্যে যারা পড়েন সেই বিপদ সংকুল পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণ করা যায়, তার জন্য চেষ্টা করে চলেছেন মুখার্জি হসপিটাল। তাদের পথ চলা দেখব। 1983 সালে লেফটেন্যান্ট ডক্টর মেঘবরণ মুখার্জি দ্বারা ডক্টর মুখার্জি ক্লিনিক এবং নার্সিং হোম হিসেবে প্রতিষ্ঠিত, যা এখন হিলকাট রোডের মুখার্জি হাসপাতাল হিসেবে পরিচিত। তারপর থেকেই শহর ও ভিন রাজ্যেও এক অতুলনীয় নাম হিসেবে নিজেকে গড়ে তুলেছে। ক্লিনিক্যাল গবেষণা দলের সঙ্গে নিবেদিত স্বাস্থ্যসেবা পেশাদারদের সঙ্গে সম্প্রদায়কে সহানুভূতিশীল, অ্যাক্সেসযোগ্য, উচ্চমানের সাশ্রয়ী স্বাস্থ্যসেবা সুবিধা প্রদান করা। মুখার্জি হাসপাতালের দৃষ্টিভঙ্গি একটি উদ্ভাবনী, নেতৃস্থানীয় স্বাস্থ্যসেবা কেন্দ্র, যা স্বাস্থ্যের উন্নতির জন্য নিবেদিত এবং সকলের জন্য উপলব্ধ মানের নিশ্চয়তার একটি মানদণ্ড হিসেবে বিকশিত। স্বাস্থ্যে বিশেষ অবদানের জন্য জি 24 ঘন্টা বাংলার কথার সম্মানে সম্মানিত মুখার্জি হসপিটাল শিলিগুড়ি। মুখার্জি হসপিটালকে সম্মানিত করতে পেরে আমরাও সম্মানিত বোধ করছি। আমরা অনুরোধ করব মুখার্জি হসপিটালের তরফ থেকে জয়দীপ্ত শর্মা, জেনারেল ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট, তাকে মঞ্চে আসার জন্য, জয়দীপ্ত বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আর তাকে সম্মানিত করার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করব শিলিগুড়ির মেয়র শ্রী গৌতম দেবকে। প্লিজ মঞ্চে আসুন, প্লিজ। গৌতম দা, স্বাগত জানাচ্ছি। জয়দীপ্ত বাবুর হাতে স্মারক এবং তারই সঙ্গে সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য অনুরোধ করব। জয়দীপ্ত বাবু, আপনি চেষ্টা করছেন শিলিগুড়ির মানুষের জন্য এগিয়ে চলার জন্য। আপনারা সবাই মিলে একটা পুরস্কার মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, কতটা আনন্দিত এবং অনুপ্রাণিত হলেন? মুখার্জি হসপিটালের তরফ থেকে জি 24 ঘন্টার যে প্রোগ্রাম, তার মাধ্যমে আমাদের মহানাগরিকের হাতে সম্মানিত হয়ে সমস্ত হসপিটালের তরফ থেকে আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আগামী দিনে আমাদের পথ চলা আরও সুগম হোক বা আরও ভালোভাবে আমরা মানব সেবায় নিজেদের নিয়োজিত করতে পারি, সেই চিন্তা ভাবনার দিকে এগিয়ে যাব। একদম অবশ্যই করে এগিয়ে যাবেন এবং আমাদের অবশ্যই করে শুভকামনা থাকবে। এরই মধ্যে আমাদের সঙ্গে নারায়ণ সিংহ রায় রয়েছে। নারায়ণ, একটুখানি মঞ্চে আসার জন্য অনুরোধ করব তোমাকেও। নারায়ণ সিংহ রায়, আপনারা জানেন যে শিলিগুড়ি এবং উত্তর পূর্বের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু দৌড়ে বেড়াচ্ছে জি 24 ঘন্টার মধ্যেও। তো নারায়ণের জন্য একটা জোরে হাততালি চাইবো। তোমার নিজের কেমন লাগছে এবং তারই সঙ্গে একটা অনুষ্ঠান করতে গেলে প্রচুর দৌড়ঝাঁপ করতে হয়, টিম ওয়ার্ক, সেই জায়গাটা কেমন অনুপ্রাণিত করে? এটার আমরাও অপেক্ষা করি প্রায় সপ্তাহখানেক ধরে। বলতে হবে যে নাওয়া খাওয়া নেই এটা অ্যারেঞ্জ করার জন্য। পাশাপাশি শিলিগুড়িবাসীকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে যারা এই প্রোগ্রামে আমাদের জন্য এগিয়ে এসছে এবং সর্বোপরি এই ওয়ার্ডের কাউন্সিলর আর গৌতম দা তো রয়েইছে, যথাসাধ্য চেষ্টা করেছি তাদের দ্বারাই কিন্তু আজকে আমরা এই প্রোগ্রাম সফল করি। আর এরপর আমরা যেদিকে নজর রাখবো, ময়ূর স্কুল। আপনারা জানেন একেবারে ছোট থেকে, অর্থাৎ নার্সারি থেকে শুরু করে ক্লাস 8 অবধি তারা তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে ছোটদেরকে বড় করার জন্য, অর্থাৎ সেই কারিগর যারা সমাজকে তৈরি করবে, আগামীর ভবিষ্যৎ যারা তৈরি হবে, তাদের জন্য চেষ্টা করা হচ্ছে। ময়ূর স্কুলের পথ চলা ঠিক কীরকমভাবে দেখে নেব। ময়ূর স্কুল এই মুহূর্তে শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের সেরা স্কুলগুলোর মধ্যে অন্যতম। পড়াশোনার পাশাপাশি সমস্ত রকম ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটি রয়েছে এই স্কুলে। ডিজিটাল এয়ার কন্ডিশন ক্লাসরুম থেকে হর্স রাইডিং, রোহিত শর্মা ক্রিকেট একাডেমি, রোবটিক,
সহ ডিজিটাল লাইব্রেরির সুবিধা রয়েছে ময়ূর স্কুলে। এছাড়াও রয়েছে ছাত্রছাত্রীদের জন্য হস্টেল ফ্যাসিলিটি। জি 24 ঘন্টা বাংলার কথা সম্মানে সম্মানিত ময়ূর স্কুল, শিলিগুড়ি। ময়ূর স্কুলের তরফ থেকে রয়েছেন দুজন কর্ণধার, শ্রী বিমল ডালমিয়া এবং শ্রী আদিত্য ডালমিয়া। দুজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব এবং তাদের হাতে স্মারক এবং তারই সঙ্গে সার্টিফিকেট তুলে দিচ্ছেন শিলিগুড়ির মেয়র শ্রী গৌতম দেব। বিমল ডালমিয়ার হাতে স্মারক এবং তারই সঙ্গে সার্টিফিকেট তুলে দিচ্ছেন শিলিগুড়ি পুরসভার মেয়র শ্রী গৌতম দেব। বিমলবাবু, খুব সংক্ষেপে জানতে চাইব, স্কুল তৈরি করেছেন, ছোটদেরকে বড় করার জন্য চেষ্টা করছেন, সেই জায়গায় একটা সম্মান আপনাকে আরও এগিয়ে নিয়ে যেতে কতটা সাহায্য করবে? হাউ মাচ ইন্সপায়ারিং? আমি এটাই চাচ্ছি কি শিলিগুড়িতে মানে আমাদের এডুকেশন হাব হতে চলেছে। আমি সেই জন্য আজমের থেকে মেয়ে স্কুলে ফ্র্যাঞ্চাইজি শিলিগুড়িতে খুলেছি। আমার একটাই টার্গেটের আছে, বাচ্চাকে কিভাবে ডেভেলপমেন্ট করে বাচ্চাকে পড়াশোনা করায় ওনাকে আইএএস, আইপিএস, আইআরএস, ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা আমার স্কুলে করতে চাইবো। অবশ্যই চেষ্টা করুন এবং এগিয়ে চলুন, এটা আমাদের কাছেও খুব গুরুত্বপূর্ণ। আমাদের তরফ থেকে কুর্নিশ আপনাকে সম্মান জানাতে পেরে আমরাও সম্মানিত। থ্যাংক ইউ সো মাচ গৌতম দা, থ্যাংক ইউ। আর এরপর আমরা যেদিকে নজর রাখবো, শামসুল আলম, মুরারিগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক, রাজ্যের অন্যতম মডেল স্কুল, এবং এই মডেল স্কুলে বাগান থেকে শুরু করে লিফট এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে উনি মানব দরদের মাধ্যমে দিয়ে দেওয়ার চেষ্টা করেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সরকারি এই স্কুল। এবং সম্মান জানানোর জন্য আমরা অনুরোধ করব শ্রীমতী লক্ষ্মী পাল, 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। মিস্টার আলম, একটা পুরস্কার অনুপ্রাণিত করে, কিন্তু আপনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত স্কুলের দায়িত্বে এবং তারই সঙ্গে মডেল স্কুল, এটা আরও বেশি পরিমাণে কি অনুপ্রাণিত করলো? এগিয়ে যাবেন কোন পথে? আমি ধন্যবাদ জানাবো জি 24 ঘন্টাকে। শিলিগুড়ি থেকে 40 কিলোমিটার দূরে পিছিয়ে পড়া এলাকায় 2000 সালে মাত্র 65 জন ছাত্রছাত্রী নিয়ে যে বিদ্যালয় শুরু হয়েছিল, আজকে 2539। আপনাদের ভালো লাগবে, অনেক প্রাইভেট স্কুল আছে যেখানে বাবা মারা ছুটছে। আমি প্রাউড ফিল করি, আমরা ম্যানেজিং কমিটির শিক্ষক শিক্ষিকরা প্রাইভেট স্কুল থেকে মাইগ্রেট করে 1-2 নয়, শয়ে শয়ে ছেলে মেয়ে মুরালিগঞ্জে আসছে। আমাদের ইতিমধ্যে 10-10টি বাস আছে। বাসগুলো যখন রাস্তায় চলে অনেকে তাকিয়ে দেখে, ভুল করে যে এটা কোনো প্রাইভেট স্কুল কিনা। আমাদের 17টা পুলকার আছে। তো তখন থেকে মনে হয় সত্যি সরকারের স্কুলের প্রতি মানুষের আস্থা আছে। বাংলা মিডিয়াম এগিয়ে যাক, এগিয়ে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। এরপর যেদিকে আমরা নজর রাখবো, যেমন শিক্ষার কথা বললাম, তার পাশাপাশি নাটকের কথা। শ্রী পার্থ চৌধুরী, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, তাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করব। অভিনয়, পরিচালনা এবং তারই সঙ্গে অভিনয় শেখানো এবং গ্রামাঞ্চলে, মফস্বলে বিভিন্ন জায়গায় তিনি গিয়েছেন এবং তারই সঙ্গে দামামা, তার যে বিশেষ নাটক যার নির্দেশনা দিয়ে কার্যত দামামা ফেলে দিয়েছিলেন, স্মারক এবং তারই সঙ্গে সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য অনুরোধ করব। নাটক, এগিয়ে চলা, অনুপ্রেরণা। সবাই তো সিনেমা সিরিয়াল দেখছে, নাটক দেখবে তো, করবে তো। জীবন্ত মাধ্যমের যে আকর্ষণ, সেই আকর্ষণ হয়তো সাময়িক পর্দার যে রঙিন হাতছানি, তাতে মানুষ পথভ্রষ্ট হতে পারে বা একটু ভুলভাবে সেই দিকে যেতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে যারা একবার মঞ্চে নাটকের সঙ্গে মানে থিয়েটারের সঙ্গে যুক্ত হয়েছে, তাকে হাজারো সিনেমা, টেলিভিশন ইত্যাদিতে কাজ করতে দিলেও তার মনের মধ্যে সেই আনন্দ তৈরি হয় না, যে আনন্দটা সরাসরি দর্শকের সামনে দাঁড়িয়ে আমরা যখন অভিনয় করি এবং তাদের রেসপন্স পাই এবং আমাদের মধ্যে একটা অলিখিতভাবে বা মানে না বলা একটা সেতু তৈরি হয়ে যায় এবং সেই সেতুর মধ্যে দিয়ে কিন্তু ওই আনন্দের বহতা স্রোতটা নিয়ে আমাদেরকে উজ্জীবিত করে পরের দিন আবার সেই মঞ্চে উঠে দাঁড়াবার জন্য। আপনি এগিয়ে চলুন। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে আমাদের সঙ্গে এই পর্বের এই আলোচনা বা এই বক্তব্য এবং তারই সঙ্গে কিন্তু আমরা যে পুরস্কার দিলাম বা সম্মানিত করলাম, সেই জায়গায় অবশ্যই করে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। এই পর্বের মতো বাংলার কথা এ পর্যন্তই। ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর শিলিগুড়িকে নিয়ে আলোচনা, শিলিগুড়িকে নিয়ে বিতর্ক, শিলিগুড়িকে নিয়ে সমালোচনা, যাতে আপনাদের সরাসরি সক্রিয় অংশগ্রহণ আমাদেরকে সমৃদ্ধ করবে। সঙ্গে থাকুন।
চোখ রাখুন জি24 ঘন্টায় ছোট্ট একটা বিরতির পর। নমস্কার, জি24 ঘন্টায় আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। বাংলার কথা নিয়ে আমরা চলে এসেছি শিলিগুড়িতে, কিন্তু এই শিলিগুড়ির কোন কোন বিষয়ের দিকে নজর দেওয়া দরকার, আপনারা কি বলছেন এবং তারই সঙ্গে বিশিষ্ট ব্যক্তিত্বরা তারা কি বলছেন, তাই জানার, আলোচনা করার, বোঝার এবং সমাধান বার করার চেষ্টা করব। রয়েছেন শিলিগুড়ির মেয়র শ্রী গৌতম দেব, স্বাগত জানাচ্ছি আপনাকে। রয়েছেন শ্রী সম্রাট সান্যাল, সম্পাদক HHTDN। এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন শ্রী অমিতাভ কাঞ্জিলাল, অধ্যাপক, এবং রয়েছেন বিমল ডালমিয়া, ডিরেক্টর, ময়ূর স্কুল। প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি। এবং তারই সঙ্গে যাদের উপস্থিতি ছাড়া যে কোনো অনুষ্ঠান পরিপূর্ণতা পায় না, অর্থাৎ আপনাদেরকেও একই রকমভাবে স্বাগত জানাচ্ছি জি24 ঘন্টার তরফ থেকে। গৌতম দা, শিলিগুড়ির জন্য কি করলেন, কি করা বাকি থাকলো? সমস্যা শিলিগুড়ির কম নয়, মুক্ত করার জন্য চেষ্টা কোন কোন পথে? আমরা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে 2011। আমরা পুর নিগমে কিন্তু আমাদের জার্নিটা বেশি দিনের নয়। শিলিগুড়ির মতো একটা জায়গা, যে জায়গায় জনবিস্ফোরণ ঘটছে, একটা চিকেন নেক, এতগুলো ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বর্ডার আমরা শেয়ার করছি। প্রথম চ্যালেঞ্জ আছে শিলিগুড়ির যে ট্রাফিক মুভমেন্ট, সেই ট্রাফিক মুভমেন্টটাকে সহজতর করা। দ্বিতীয় যে বিষয়টি, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা এবং আমরা প্রকৃতি বান্ধব একটা প্রাণবন্ত এবং মানবিক শহর শিলিগুড়ির উত্তরণ ঘটুক, সেই জন্য আমরা কাজ করছি। এটা আমাদের দ্বিতীয় বিষয়। আর তৃতীয় বিষয় হচ্ছে যে প্রত্যেকটি ব্যাপারে একটা ওয়ান ওয়ে ট্রাফিক না করে, মন কি বাত একতরফা না হয়ে, এটা বোথ ওয়ে একটা রেসিপ্রোকাল একটা বিষয় আমরা করেছি। এখন আমরা নাগরিকদের সাথে আমরা একটা যোগাযোগের মাধ্যম, শুধু বলার জন্য নয়, পুর নিগমের সেরকম ব্যবস্থা করে আমরা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। যে টক টু মেয়র আপনি বলছেন, টক টু মেয়র খালি নয়, টক টু মেয়র একটা সিগনেচার প্রোগ্রাম, 1 ঘন্টা ধরে মানুষ যে যা বলছেন তার সমাধান করা। গৌতম দা, আমি আসবো আপনার কাছে। আপনি নিজেই প্রত্যাশা করছেন মানুষের প্রশ্ন। নারায়ণকে অনুরোধ করবো একটু সাধারণ মানুষের প্রশ্ন সবার আগে একটু হাত তুলুন প্লিজ, নারায়ণ আপনাদের কাছে পৌঁছে যাবে। নাম বলুন, প্রশ্ন বলুন। আমার নাম পৃথ্বীশ মজুমদার, বলুন। আমি দেশবন্ধু পাড়াতে থাকি। শিলিগুড়ির যানজট সমস্যার সমাধানে পুর নিগম অনেকগুলো কাজ করেছে, তবে একটা রাস্তার জন্য ভীষণ অসুবিধা হচ্ছে আমাদের দেশবন্ধু পাড়া অঞ্চলের এদিককার বিস্তীর্ণ এলাকার মানুষের। সেটা হলো আমাদের NTS মোড় থেকে যে রাস্তাটা বাগড়াকোটে যাচ্ছে, সেই রাস্তাটা। আমি উত্তর নেব গৌতম দার কাছে, কিন্তু সম্রাট বাবুর কাছে আসবো। সম্রাট বাবু, আমি জানি যে ট্যুরিজমের উন্নতির জন্য আপনি সার্বিকভাবে চেষ্টা করছেন বা প্রগতি যাতে হয় তার দিকে নজর রাখছেন। আর কোন কোন দিকে নজর দিলে ভালো হয়? দেখুন, প্রথমেই জি24 ঘন্টার দর্শকদের আমার প্রণাম। দেখুন, পর্যটন নিয়ে আমাদের সংগঠন, আমরা সবাই মিলে এখানে কাজ করছি। শিলিগুড়ি একটা ট্রানজিট হাব ছিল আগে। শিলিগুড়িতে ট্যুরিস্ট আসতো, থাকতো, চলে যেত। কিন্তু আপনি দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমাদের বেঙ্গল সাফারি পার্কটা হয়েছে। এটা এখন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ট্যুরিস্ট হাব হয়ে দাঁড়িয়েছে আমাদের শিলিগুড়ির। গাজলডোবা শিলিগুড়ির থেকে কিছু কিলোমিটার দূরে একটা মেজর ট্যুরিস্ট হাব হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু ওভারঅল যেটা দরকার সেটা হচ্ছে কানেক্টিভিটি ওয়েস্টার্ন ইন্ডিয়ার থেকে, রেল যোগাযোগের ব্যবস্থার দিক থেকে। আর দ্বিতীয় যে সমস্যাটা সেটা হচ্ছে এয়ার কানেক্টিভিটি। এয়ার কানেক্টিভিটি আমাদের এখানে যে এয়ারপোর্টটি হতে চলেছে সেটা 2026 নাগাদ হবে, নতুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সেটা হওয়ার আগে অবধি এখন যেটা অবস্থা সেটা হচ্ছে যে প্রচুর এয়ারলাইন্স যারা এই কোভিডের আগে এই এয়ারপোর্টে তারা যাতায়াত করতো, তাদের যে টু অ্যান্ড ফ্রো ছিল, প্রচুর ডেস্টিনেশন থেকে ফ্লাইট উইথড্র হয়ে গেছে। এই একটা বিশেষ কেন্দ্রের কাছে অনুরোধ করেছেন? হ্যাঁ, ডেফিনেটলি। আমরা সিভিল এভিয়েশন মিনিস্ট্রিকে জানতে চেয়েছি যে আহমেদাবাদ থেকে যে ডিরেক্ট ফ্লাইটটি ছিল সে ফ্লাইটটি কেন উইথড্র করা হলো। উত্তর এখনো পর্যন্ত আসেনি, আনফর্চুনেটলি। অমিতাভবাবু, আপনার কাছে আসবো। উত্তরবঙ্গ নিয়ে দীর্ঘ পড়াশোনা আপনার রয়েছে, আমরা জানি। সেই জায়গায় দাঁড়িয়ে শিলিগুড়ির একদম এক্স্যাক্ট কোন কোন জায়গায় নজর দিলে আপনার প্রাণের শহর, সাধারণ মানুষের প্রাণের শহর শিলিগুড়ি আরও বেশি পরিমাণে উন্নতি করতে পারে? সকলের সামনেই দরাজ কণ্ঠে বলতে পারি, মেয়র বসে আছেন সামনে, গৌতম দেব সম্ভবত সেই লাস্ট টাইটান যিনি ডেমোক্রেটিক পলিটিক্সে সমালোচনার কণ্ঠস্বরের প্রয়োজনীয়তা বোঝেন এবং সমালোচনাকে গুরুত্ব দেন, সমালোচনার শত্রুতা গুলিয়ে ফেলেন না। দেখুন, শিলিগুড়ি শহরের শ্রীবৃদ্ধি ঘটবে, এর পেছনে কোনো এক্সটার্নাল ফোর্সের চেয়েও তার জিওফিজিক্যাল লোকেশনটাই অনেক বড় গুরুত্বপূর্ণ কারণ। সেটা হতেই হচ্ছেও।
কিন্তু প্রশ্ন হচ্ছে যখন এই ঘটনাটা ঘটছে তার পেছনে যে সমস্ত সরকারি সংস্থাগুলো এবং বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা দরকারি এবং প্রয়োজনীয় ছিল, সে সবটার ক্ষেত্রে মেয়র যখন দায়িত্ব নিয়েছেন বা পূর্বতন বোর্ডের ক্ষেত্রে দেখেছি একটা সম্পূর্ণ অপরিকল্পিত শহরকে একটা পরিকল্পিত নগরে কনভার্ট করতে গেলে যে সমস্ত বিষয়গুলোর উপরে গুরুত্ব আরোপ করতে হয়, প্রথমেই তারা যেখানে এসে হোঁচট খাচ্ছেন সেইটা হচ্ছে একটা সেন্ট্রালাইজড টাউন প্ল্যানিং অ্যান্ড আরবানাইজেশন। এর একটা সুনির্দিষ্ট রূপরেখা এখনো পর্যন্ত কিন্তু আমরা পূর্বতন বোর্ড একটা তৈরি করেছিল, সামনে নিয়ে এসেছিল, কিন্তু তার কতটা অগ্রগতি হয়েছে তার কোনো শ্বেতপত্র আমরা দেখিনি বা নিটফল দেখতে পাইনি। বিক্ষিপ্ত কিছু ডেভেলপমেন্ট দেখেছি এবং তার সঙ্গে বেশ কিছু বিতর্ক উঠে এসছে। বিধান রোডের ওপর ওরকম একটা আখাম্বা বিল্ডিং ইনকমপ্লিট হয়ে পড়ে আছে পূর্বতন বোর্ডের সময় থেকে, কি কারণে এইরকম অনেক সংশয় আছে। ঠিক তেমনি বর্তমান বোর্ডের সামনেও বৃহত্তর নগর উন্নয়ন এবং শিলিগুড়ি কেন্দ্রিক যে সেন্ট্রালাইজ টাউন প্ল্যানিং, তার কোনো পরিকল্পনা নাগরিকদের উদ্দেশ্যে জানানোর ক্ষেত্রে সেই ম্যাপিংটা আছে কিনা সেটা একটা প্রশ্নের জায়গা। একই সঙ্গে যেখানে রেভিনিউ জেনারেশনের প্রশ্ন আসে, একটা শহরকে অগ্রগতির পথে নিয়ে যেতে গেলে রেভিনিউটা একটা মাস্ট। সেই রেভিনিউ জেনারেশনের ক্ষেত্রে বর্তমান বোর্ড যেভাবে পরিচালনা করছেন কতটা রেভিনিউ জেনারেট হচ্ছে, কারণ সরকারি কোষাগারের মানে রাজ্য সরকারের কোষাগারের হাড়ির হাল আমরা কিন্তু সকলেই অবগত। সেক্ষেত্রে রেভিনিউ জেনারেশনের প্রশ্নে মেয়র তার মানে সপারিষদ মেয়র এই বোর্ড কিভাবে কি প্রক্রিয়া নিচ্ছেন, বা এত বড় একটা বর্ধিষ্ণু বাণিজ্যিক শহর বলে পরিচিত এবং উত্তর ভারতের পূর্বদ্বার চিকেন নেক যেভাবেই বলুন না কেন, তার সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় যে পরিকাঠামোগত উন্নয়নগুলো ঘটছে, স্বাভাবিকভাবেই সম্রাটরা যে দাবিটা করছেন এটা খুব ন্যায্য দাবি এবং এইভাবে এটা দরকারও ছিল। জিও স্ট্র্যাটেজিক্যাল লোকেশনের জন্যই এটা হতো, অনিবার্যভাবেই হতো। কিন্তু তার সঙ্গে কোথাও একটা রাজনৈতিক বিরোধিতা এসে বোধহয় শিলিগুড়ির সার্বিক উন্নয়নের বিকাশের জায়গায় একটা বিবাদের কারণ। কাদের সঙ্গে কাদের বিরোধিতা সেটা আমি একেবারেই বলেছি রাজনৈতিক বিবাদ, অর্থাৎ কিনা সেখানে বর্তমান বোর্ডে ক্ষমতাশীল তৃণমূল বা রাজ্য সরকারের তৃণমূল সরকার এবং সবাই কোথাও গিয়ে যেন আটকে যাচ্ছে। আমি বোধহয় স্পষ্ট করে দিলে আরো ভালো হয়, আমি আসার চেষ্টা করবো। মিস্টার ডালিয়া, আপনার নিজের কি মনে হয়? আপনি একটু আগে বলছিলেন যে শিক্ষার ক্ষেত্রে একটা হাব শিলিগুড়ি তৈরিও, কিভাবে? আমার একটা ডিমান্ড শুরু থেকেই আছে কি নর্থ ইস্টে যা ফেসিলিটি পাচ্ছে সে ফেসিলিটি নর্থ বেঙ্গলকে পাওয়া উচিত। কেন কি নর্থ ইস্টে যা ফেসিলিটি হচ্ছে, এখানে ইন্ডাস্ট্রি এখানে লাগাতে গেলে নর্থ ফেসিলিটি পাচ্ছি না। তার জন্য কি হয় কি বাইরে থেকে মাল এসে আবার এখানে প্রোডাকশন করে ম্যানুফ্যাকচারিং করে বাইরে মাল বিক্রি করতে হয়। এখানে শিলিগুড়িতে তিনটা জিনিস ভালো হতে পারে এখন। একটা তো দেখেন টি ফ্যাক্টরি খুব ভালো আছে, ট্যুরিজম আমরা করতে পারবো, ট্যুরিজম যত আগাতে পারবো। থার্ড হচ্ছে এডুকেশন। দার্জিলিংয়ের প্রবলেমের জন্য আমি বলতে পারি কি এডুকেশন শিলিগুড়ি হাব হতে চলেছে। কোটা থেকে অনেকগুলো এলএন বনসাল অনেকগুলো এখানে স্কুলগুলো মানে কোচিং সেন্টারগুলো খুলেছে, স্কুল বি খুলতেছে। আমাদের এখান থেকে বাইরে থেকে শিলিগুড়ি বাচ্চারা বাইরে পড়তে যায়, বেঙ্গলোর, হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি। আমি চাইবো কি শিলিগুড়িতে এরকমই এডুকেশন হওয়া উচিত, সেরা বাইরে না যায়, এখানে কম খরচাতে পড়াশোনা করতে পারে। আমার এটাই রিকোয়েস্ট আছে। অবশ্যই আপনি খুব সুন্দর বলেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চেষ্টা করব। গৌতম দা, সব থেকে বড় দুটো প্রশ্ন এই মুহূর্তে সামনে রয়েছে, 1 পার্কিং, 2 পার্কিং, 3 পার্কিং, 1 যানজট, 3 যানজট, 4 যানজট। আমরা এই অল্প সময়ের মধ্যে রাইসকে দিয়ে একটা সার্ভে কাজ আমরা করাচ্ছি। সেটা হচ্ছে যে মহানন্দার পাশ দিয়ে সূর্য সেন যে পার্ক তার পাশ দিয়ে একটা প্যারালাল রাস্তা এবং ফিফথ মহানন্দার পরে 6th মহানন্দা একটা ব্রিজ হিলকাট রোড আর সেবক রোডকে এটা জুড়বে এবং পার আওয়ারলি 800 গাড়ি ডাইভারশন নিতে পারবে। এটা NH 31 যে 4 লেন 6 লেনিংয়ের কাজটা সালুগাড়া থেকে মাটিগাড়া অবধি হচ্ছে, তার কানেকটিভ রোড হিসেবে এটা একটা বড় কাজ করবে। ফিজিবিলিটি রিপোর্ট তারা দিয়েছে এবং খুব তাড়াতাড়ি তারা এর ডিটেল প্রজেক্ট রিপোর্ট আমাদের কাছে সাবমিট করবে। সেকেন্ডলি শিলিগুড়ি শহরে ইন্টারনাল রোড কানেক্টিভিটির কথা বলছি। আমরা 1 আর 47 নম্বর দুটো ওয়ার্ড আছে জংশনের দিকে, সেখানে একটা ব্রিজ আমরা তৈরি করলাম। সেই ব্রিজটা দিয়ে মাটিগাড়ার সাথে একটা কানেক্টিভিটি আমরা অ্যাভয়েডিং দি মেন রোড সেটা আমরা তৈরি করলাম।
4th আর 5th মহানন্দা সেটা আগে এসজেডে যিনি চেয়ারম্যান ছিলেন অশোকবাবু, এটা ডেকটা তৈরি করে 10 to 15% ফান্ডিং খরচ করে এটাকে হাফডান মানে কি জাস্ট কাজটা স্টার্ট করে ওইভাবে অবস্থাতে সেটা শেষ হয়নি। এই ব্রিজ দুটোকে শেষ করেছি, যে ব্রিজ দুটো দিয়ে শহরের বাইরে আর ভেতরে যাওয়ার রাস্তা, সেটাকে আমরা তৈরি করতে পারছি। কবে পরিণাম দেখতে পাবে মানুষ? না, এটা দেখতে পাচ্ছে, আপনাকে আরেকটা মিনিট সময় দিন। এই দুটো রাস্তার সাথে ইস্টার্ন বাইপাস, এই রাস্তাটাকে জলপাইগুড়ি পর্যন্ত একটা প্যারালাল রাস্তা আমরা তৈরি করেছি, এবং সেই রাস্তায় 10 কিলোমিটার, সেটা হচ্ছে ডনবস্কো মোড় থেকে শাওডাঙ্গি পর্যন্ত, এটাকে 4 লেনিংটাও অলরেডি কমপ্লিট হয়েছে, এবং রন্দামালি দিয়ে জলপাইগুড়ি অবধি রাস্তা প্যারালাল রোড, সেই প্যারালাল রোডটাকে তৈরি করে এখন ঠাকুরনগরের উপরে ব্রিজটা যদি রেল করে দেয়, তাহলে 20 থেকে 25 মিনিটের মধ্যে জলপাইগুড়িতে পৌঁছে যাওয়া যাবে। এই যে অল্টারনেটিভ একটা রোড কানেক্টিভিটি, একটা রিং রোড তৈরি করে দেওয়া, শহরে যত গাড়ি ঢুকছে তত গাড়ি শহর থেকে মেন জায়গাগুলো খুব কনজাস্টেড আছে, সেটাকে এখন তোড়ফোড় করে সেটাকে নতুন করে তৈরি করা সম্ভব নয়। তার প্যারালাল যে রাস্তাগুলো, তার জন্য আমরা আউটলাইন ডেভেলপমেন্ট প্ল্যান যেটা নিয়ে আমরা কাজ করছি, যেটা একেবারেই ফাইনাল স্টেজে আছে, এবং সেটা আমরা গভর্নমেন্টের কাছে পাঠিয়ে আমাদের বক্তব্যটা, অবজারভেশনটা আমরা দেব। পিডব্লিউডি এবং অন্যান্য অনেক লাইন ডিপার্টমেন্ট এটা কাজ করছে। 2025 না 26? এই কাজগুলো হয়তো 25-এর মধ্যে 26-এর মধ্যে শেষ হবে না, কিন্তু মানুষকে রিলিফ দেওয়ার যে কাজটা, সেই কাজটা অনেকটা আমরা করতে পারবো, যে শহরটা যাতে চোখ না হয়, শহরটা যাতে মুভেবল থাকে, শহরটা যাতে মানুষের বাসযোগ্য থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। বাংলার কথায় আজকে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যানজটে বৃহত্তর ক্ষেত্রে যাতায়াত, তার জন্য অন্ততপক্ষে আশ্বস্ত করছেন, সেটার জন্য অপেক্ষা করব। আর জি24 ঘন্টা নজরও রাখবে গৌতম দা, কি হচ্ছে তার জন্য। সম্রাটবাবু, আপনার কাছে আপনার বক্তব্য স্পষ্ট ছিল, সেটা হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যদি একটা কোঅর্ডিনেশনের জায়গা তৈরি হয়, তাহলে অ্যাভিয়েশনের জায়গায় একটা দ্বার আরও বেশি পরিমাণে খুলে যাবে। বাধা কোথায় বলে মনে হচ্ছে? দেখুন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের বাগডোগরা এয়ারপোর্টে মাননীয় মুখ্যমন্ত্রী এটা 0% সারচার্জ ফুয়েল এয়ারপোর্ট করে দিয়েছিল, এবং এই সারচার্জ ফুয়েল এয়ারপোর্ট করার পরে কিন্তু বাগডোগরা এয়ারপোর্টের যে ট্রাফিক আছে, সেই ট্রাফিকটা বেড়েছে কিন্তু তার কারণেই। কিন্তু কোভিডের পরে আমি জানি না যে কী হলো, যে আমরা যখন কেন্দ্র সরকারকে চিঠিটা লিখেছি যে হোয়াট ইজ দ্য রিজন, যে ওয়েস্টার্ন ইন্ডিয়ার থেকে স্পেসিফিকলি ফ্লাইট কানেক্টিভিটি একদম লেস, আর ট্রেন কানেক্টিভিটিও যদি ওয়েস্টার্ন ইন্ডিয়ার থেকে আমাদের দেখা যায়, ইট ইজ ভেরি পুয়ার। শিলিগুড়ি শহরে সবচেয়ে বড় দুঃখের ব্যাপার, একটা ট্রেন নেই ডাইরেক্ট আমাদের, মানে স্লিপিং ট্রেন। আপনি যদি দেখেন এখন সব ট্রেনই আইদার হলদিবাড়ি চলে গেছে, আইদার আলিপুরদুয়ার চলে গেছে, যেগুলো ট্রেন ছিল। এই যে কানেক্টিভিটি একটা বড় চ্যালেঞ্জ, বাট শিলিগুড়ি অ্যাজ আ ট্যুরিজম হাব কীভাবে গ্রো করেছে, আপনাকে জাস্ট এক্সাম্পল দিই। আপনি দেখুন, ভারতবর্ষের অলরেডি মেজর ব্র্যান্ডসরা শিলিগুড়ি চলে এসছে। ম্যারিয়েট আছে, লেমন ট্রি এসছে, তাজ আসছে, আইটিসি আসছে, মেফেয়ার এসছে। শিলিগুড়ি অ্যান্ড সারাউন্ডিং শিলিগুড়ি ইজ বিকামিং আ ভেরি বিগ, এটা একটা বড় ওয়েডিং ডেস্টিনেশন হাব হিসেবে তৈরি হচ্ছে, ওয়েডিং ট্যুরিজম যেটা আমরা বলি। তাহলে শিলিগুড়ি যদি গ্রোই না করতো, যদি বিজনেসই না থাকতো, যদি অপরচুনিটি না থাকতো, তাহলে মার্কেট রিসার্চ করে এই বড় ব্র্যান্ডগুলো কোনোদিন শিলিগুড়িতে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে আসতো না। আমাদের এয়ারপোর্ট গুয়াহাটির আন্ডারে হওয়া সত্ত্বেও, নর্থ ইস্টের আন্ডারে হওয়া সত্ত্বেও, নর্থ ইস্টের ফেসিলিটি পায় না। সুবিধা কোথায় কোথায় পাওয়ার জায়গা বা কোথায় পাচ্ছেন না, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অমিতাভবাবু, আপনার কাছে আসবো। চিকেন নকিয়ার কথা এইমাত্র বললেন, শিলিগুড়ি সেই করিডোর যেখান দিয়ে অবাধ যাতায়াতের অভিযোগ বারবার করে উঠেছে। নিরাপত্তার জায়গায় বা নিরাপত্তাহীনতার জায়গায় শিলিগুড়িকে নিয়ে কি চিন্তা খুব বেশি পরিমাণে হয়? এখানে সম্রাট যেখানে শেষ করলেন, সেখানে একটি প্রশ্ন আমাকে গৌতমদার দিকে, বা গৌতমদার মানে যেহেতু শাসক দলে আছেন বা সরকারে আছেন, প্রশ্ন ছুড়ে দিতেই হবে। এসইজেড নিয়ে ওদের একটা পলিসিগত বিরোধিতা আছে, এসইজেড ওরা সমর্থন করেন না, কিন্তু ঘুরিয়ে মনসা পুজো করেন। কারণ ইনফোসিসের সেকেন্ড ক্যাম্পাস না হলে সল্টলেকের সেক্টর 5-এ আসতো না। সুবিধা দিচ্ছেন কিন্তু কর্মসংস্থান, তো অসুবিধা কোথায় আছে? সবাই তো কর্মসংস্থানের পক্ষে, একেবারেই অসুবিধা কোথায়? তাহলে এই উত্তরবঙ্গে পর্যটনের জন্য এসইজেড করতে বা সেইভাবে পলিসি নিতে সরকারের কোথায় বাধা ছিল? পাশাপাশি এটাও ঘটনা, আপনি যে প্রশ্নটা করলেন, জিও স্ট্র্যাটেজিক্যাল
পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি, উত্তরবঙ্গের এই চিকেন নেকের ওপরে কেন্দ্রীয় সরকারের বহু আগে থেকেই একটা নজর রয়েছে। খুব 2-3 দিন আগে বোধহয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন এসএসবির একটি অনুষ্ঠানে, এবং সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি তার মতো করে এই অঞ্চলের গুরুত্বকে ব্যাখ্যা করেছেন। সেখানে অনেকগুলো কন্ট্রাডিক্টিং বিষয় এসে পড়ে। এই বিএসএফকে 50 কিলোমিটার পর্যন্ত গতিবিধির ছাড়পত্র দেওয়া নিয়ে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের জায়গা, যে বর্ডারগুলো এখনও পোরাস বর্ডার, অর্থাৎ কাঁটাতারের বেড়াও যেখানে নেই, সেখান দিয়ে খুব সহজে এই প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে জনযাতায়াত চলছে, সেইখানে নজরদারি জায়গাটা কি। এই প্রদর্শ রাজনীতি আর আক্ষরিক অর্থেই এই এলাকাকে সুরক্ষিত রাখবার জন্য চিন্তাভাবনার জায়গাটা কোন জায়গায় গিয়ে শেষমেশ ঠেকলো জানেন? ঠেকলো হচ্ছে রাজ্যকে ভাগ করে দিয়ে উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করে দিয়ে একে এই চৈনিক ভূত বা প্রতিবেশী রাষ্ট্রগুলোর থেকে সুরক্ষিত এলাকা করা যায় কিনা, এরকম একটা তত্ত্ব এক সময় সামনে আনা হলো। আমি জানি না এখনো পর্যন্ত সেই পরিকল্পনা কোন জায়গায় আছে, কেন্দ্রীয় সরকার তা নিয়ে কি ভাবছেন, কিন্তু বাতাসে সেটা ফ্লোট করেছে দীর্ঘদিন, অনেকেই দাবি তুলেছেন তার পক্ষে। এবং সেই সময় উত্তরবঙ্গের বঞ্চনার মূল যে দাবিটা ছিল, স্পিরিটটা ছিল, সেটাও কোথাও কোথাও সেই বক্তব্যের সঙ্গে মিলেমিশে যাচ্ছিল। তার ভোটের ফল শাসক দল মানে কেন্দ্রের শাসক দল তৎক্ষণাৎভাবে কিছু খানিকটা পেয়েছিলেন, কিন্তু তারপর ভোট গড়িয়ে যেতেই পরিস্থিতি আবার অন্যদিকে ঘুরতে শুরু করে, এবং ফলে উত্তরবঙ্গ যেখানে ছিল সেখান থেকে আমি আবারও বলছি যে গ্রোথের কথা, পর্যটনের যে গ্রোথের কথা সম্রাট বলছে এবং আমরাও যেটা স্বীকার করছি, তার পেছনে কিন্তু আবারও বলছি আমাদের এই জিওফিজিক্যাল লোকেশনটাই গুরুত্বপূর্ণ। এটা পুল করবেই, এবং মেয়র যখন একটা রাস্তা তৈরি করবেন, মেয়র যখন একটা ফুটব্রিজ তৈরি করবেন, সঙ্গে সঙ্গে আশেপাশের জেলার মানুষেরা কর্মসংস্থানের জন্য এখানে ঢুকে পড়বেই। মেয়র পারবেন না টোটো সম্পর্কে, সিটি অটো সম্পর্কে কোনো সুনির্দিষ্ট নীতি দিতে, কারণ কেন পারবেন না? টোটো একটা জ্বলন্ত সমস্যা হয়ে রয়েছে, সুতরাং এটা তো খুব গুরুত্বপূর্ণ দিক। সম্রাট বাবু, আমার খেয়াল রয়েছে, আসবো এক সেকেন্ড। আমাদের শিলিগুড়িতে মাইস ট্যুরিজমটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, এবং তার জন্য আমরা একটা জায়গা লোকেটেড করে অলরেডি আমার সময় আমি গেছিলাম, যেটার উপরে গভর্নমেন্ট কাজ করছে, অ্যাক্টিভলি কনসিডার করছে। বাগডোগরার কাছে উত্তরা যে প্রজেক্টটা হচ্ছে তার উল্টো দিকে 4 একর জমির উপরে একটা আমাদের কনভেনশন সেন্টার নর্থ বেঙ্গলের জন্য, ইভেন গুয়াহাটিতে অত বড় কনভেনশন সেন্টার নেই, যেটা আমরা প্রোগ্রাম করছি। দ্বিতীয় হচ্ছে আমাদের উত্তরবঙ্গ হচ্ছে হোমস্টের জায়গা। আমরা কিন্তু হোমস্টে ট্যুরিজমের নীতি তৈরি করেছি, এবং হোমস্টে ট্যুরিজমের জন্যে আমরা এটা 1 to 6 রুমের, আমরা সবাই জানি যে হোমস্টেগুলো হয়, এবং বেড অ্যান্ড ব্রেকফাস্ট তার যে মডালিটিস সেটা তৈরি করেছে, এবং তাদের গভর্নমেন্ট ছোট ছোট করে এককালীন সহায়তা করেছে। তার জন্য আজকে কালিম্পং, দার্জিলিং, ইভেন ডুয়ার্স, আমাদের এই কাছে মাগুরবাড়ি বলে একটা জায়গা আছে, সেখানে আমরা কতগুলো ছোট ছোট এই হোমস্টে করছিলাম। এই হোমস্টে দিয়ে আমাদের রুরাল এমপ্লয়মেন্ট, এবং সেখানে মানুষ একটু অফবিট জায়গাগুলোতে যাওয়া, এবং সেখানে একটা মানি স্পিনিং করা, একটা ইকোনমিক্স তার পেছনে কাজ করে, সেটা আমরা করেছি। বাগডোগরা এয়ারপোর্টটা বলছি, বাগডোগরা এয়ারপোর্টে যা অবস্থা ছিল 4:30টায় শাটডাউন হয়ে যেত, এত বড় ইনফ্রাস্ট্রাকচারটা। আমরাই প্রথমে উদ্যোগ নিয়ে সেখানে 28 একর জমি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে নিয়ে আমরা ওখানে নাইট ল্যান্ডিং ফেসিলিটিসটা করে রাত্রি 10:30 অবধি, এবং এটা যেহেতু একটা সামরিক একটা এয়ারপোর্ট, তার জন্য সেই সময় দিলেন যে মিনিস্টার ছিলেন আমাদের ডিফেন্স, একে অ্যান্টনিকে মমতা বন্দ্যোপাধ্যায় যোগাযোগ করে, এবং অরুণ মিশ্র যে সে সময় সিভিল এভিয়েশন সেক্রেটারি ছিলেন বেঙ্গল ক্যাডারে, তাকে বলে আমরা এই নাইট ল্যান্ডিং ফেসিলিটিসটা এখানে দেওয়া হয়েছে। এবং পরবর্তীকালে 110 একর জমি, সেটা গঙ্গারাম চা বাগানের জমি, সেটা দিয়ে এই এয়ারপোর্টটাকে একটা ট্রুলি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এয়ারপোর্ট, তার এরিয়া ইত্যাদি এটা বৃদ্ধি করার জন্য গভর্নমেন্ট দিয়েছে। এবং যেটা সম্রাট বলল যে এখানে রিফুয়েলিংটা সারচার্জ 0 করেছে, 12.5% এখান থেকে রিফুয়েলিং করলে সেটা সস্তা হয়। এবং যে লেভেলে এখানে ট্রাফিক গ্রোথ আছে, ব্যাঙ্গালোরের পরে হাইয়েস্ট ইন ইন্ডিয়া, সেখানে যেভাবে ফ্লাইটগুলো এখানে বাড়ছিল, এবং সাউথ ইস্ট এশিয়ায় অনেকগুলো ফ্লাইট এখান থেকে
যাচ্ছিল। ইভেন কলকাতায় এটা আপনি বলছেন 11-12 হাজার নয়, সারা বছরই মিনিমাম এখানে প্লেনের ফেয়ার যেটা থাকছে 7-8 হাজার টাকার নিচে এটা হচ্ছে না। এবং অনেকগুলো ফ্লাইট কিন্তু কলকাতাতেও কাট করা হয়েছে। এয়ারপোর্টটা তৈরি করছে, কিন্তু এয়ারপোর্টের ট্যারম্যাকটাকে বাড়াচ্ছে না। 116 একর জমি নিয়েছে, ট্যারম্যাক যদি না বাড়ায় কতগুলো ক্রাফট একসাথে ওখানে ল্যান্ড করে সেটা যেতে পারবে, ওই ট্যারম্যাকের মধ্যেই ট্রাফিক কনজেশন তৈরি হবে। অপেক্ষা করতে হবে। গৌতম দা যে কথা বললেন যে অর্থাৎ অনেকগুলো কমপ্লিকেশন রয়েছে যেগুলো থেকে বেরিয়ে আসার রাস্তা, সম্রাটবাবু বৃহত্তর ক্ষেত্রের কথা বলেছেন, কিন্তু আমি পার্টিকুলারলি অমিতাভ বাবুর জায়গাতেই আসবো, অর্থাৎ এয়ারপোর্ট থেকে একদম টোটোতে ল্যান্ড করব। প্রত্যেকটা শহর এবং শহরাঞ্চলেই টোটো, যার ফলে একটা সমস্যা তৈরি হচ্ছে, যার জন্য ইতিমধ্যেই পরিবহন মন্ত্রকের তরফ থেকে নির্ধারিত নীতি নেওয়া হয়েছে। কি নীতি? পুলিশ, স্থানীয় প্রশাসন এবং তাদের সঙ্গে কথা বলে একেবারে নির্ধারিত রুট ভিত্তি করে তাদের যাতায়াত এবং পুরোটা নিয়ন্ত্রণ করা হবে। শিলিগুড়ি অতি দ্রুত কি ভাবছে? বেরোলেই তো টোটো। এটা বলছি, দেখুন, এটা নিয়ে আমরা শিলিগুড়ি, আমরা ডেফিনেটলি ইউনিয়ন আছে, ইউনিয়নকে দেখতে হবে। মানুষের রুজি রোজগার আমরা গলা ধাক্কা দিয়ে পুশব্যাকও করতে পারবো না, কিন্তু এটাকে একটা নিয়ন্ত্রিতভাবে চলতে হবে। তার জন্য টোটো নিয়ে আমরা ট্রাফিকের সাথে যে একটা আমরা নীতিটাকে প্রণয়ন করেছি, আমরা কালারিং দিচ্ছি, আমরা টোটো নিয়ে যে রুটগুলোকে আমরা আইডেন্টিফাই করে কোন টোটোগুলো কোন রুটে যাবে, এবং নাম্বার ছাড়া, রেজিস্ট্রেশন ছাড়া অনেকগুলো প্রচুর টোটো ছিল। এখানে 5,000 টোটো শিলিগুড়ির রাস্তায় চলতে পারে, সেখানে 16-17 হাজার টোটো ছিল। টোটোর সমস্যাটা এটা ন্যাশনাল প্রবলেম আছে, এটা খালি আমাদের শিলিগুড়ির একার প্রবলেম না। শিলিগুড়ি ছিল একসময় রিক্সা নগরী, সেই রিক্সাটাকে কালের নিয়মে রিক্সাটাকে সাবস্টিটিউট করেছে ই রিক্সা বা টোটো। 1 নম্বর হচ্ছে টোটোগুলোর নির্দিষ্ট রুট মার্ক করা, সেই রুট মার্ক করে সেটাকে আইডেন্টিফাই করা, কালার কোডিং করা। এই যে কাজগুলো ট্রাফিকের সাথে মিলে আমরা প্রতিনিয়ত করছি, তার সুফল কিন্তু শুরু হচ্ছে। আমি বলছি, সাধুবাদ। আপনি যে কথা বক্তব্যগুলো রাখছেন সবগুলো খুব সমর্থনযোগ্য বক্তব্য। আপনার উদ্যোগের সদিচ্ছা নিয়ে কোনো প্রশ্ন নেই। প্রশ্ন হচ্ছে, আপনি হোমস্টের কথা বললেন, এই মুহূর্তে উত্তরবঙ্গের হোমস্টেগুলোর মালিকানার চেহারা কি? মানে স্থানীয় লোকজনের হাতে আছে কিনা, তার কোনো মনিটরিং আছে? একটুখানি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমি একটুখানি একটা প্রশ্ন নিয়ে নেবো। বলো। মাননীয় মেয়র সাহেব অত্যন্ত প্রাসঙ্গিক একটি কথা বলেছেন যে আমরা টোটো নিয়ন্ত্রণ নিয়ে কিন্তু বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়েছি এবং সেটা আমাদের চোখে পড়ছে। নাম্বারবিহীন টোটোগুলোকে মেইন রাস্তায় উঠতে দেওয়া হচ্ছে না। আর কি উপায়ে যান নিয়ন্ত্রণ সার্বিকভাবে, একদম প্রথমে বিস্তারিত উনি দিয়েছেন। থ্যাংক ইউ। মিস্টার ডালমিয়া, আপনার কাছে আসবো। শিক্ষা হাব, এডুকেশন হাব, রাজ্যের সঙ্গে কখনো কথা বলার চেষ্টা করেছেন? শিলিগুড়ির মেয়র আপনার পাশে বসে রয়েছেন, তার সঙ্গে কখনো বলার চেষ্টা করেছেন? পিপিপি মডেল, এই মডেলটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ট্রোডিউস করিয়েছেন অনেক আগে, যখন তিনি রেলমন্ত্রী ছিলেন। কখনো ভেবেছেন যে সরকারের সঙ্গে নিয়ে আলোচনা করবেন আপনার তরফ থেকে? কখনো ভেবেছেন? আমি তো ব্যবসায়ী করতাম, এখন 1 বছর 2 বছর ধরে আমি এডুকেশনে আসছি। আসার পরে আমি এটা চিন্তা করলাম কি এখানে দরকার আছে, আমি অনারেবল চিফ মিনিস্টারের কাছে যাব, কি ওনাকে আমি রিকোয়েস্ট করব কি যেখানে যেখানে স্কুলগুলো আছে সেখানে একটু রাস্তাটা করা দরকার আছে। কেন করা দরকার? কি যে বাচ্চাগুলো বাসে চলতেছে সে বাচ্চাদেরকে চোটগুলো না লাগে, সেই সাজেশনগুলো প্লিজ। সম্রাট বাবু, আপনার কাছে আসবো প্লিজ। সম্রাট বাবু, আমি আটকে ছিলাম, আপনি বলতে চাইছেন যে অবশ্যই করে ট্যুরিজমের ক্ষেত্রে রাজ্যে উন্নতি হয়েছে, যেটা আমাদের ক্ষেত্রে অবশ্যই পজিটিভ। সেই পজিটিভ মোড বা অ্যাটিটিউড নিয়েই আর কি করণীয়, কোন দিকে নজর দিলে ভালো হয়? আমাদের যে শিলিগুড়ি লোকেশন আছে, আমরা লোকেশন অ্যাডভান্টেজ আছে, আমরা সবাই জানি, আমাদের এটা নতুন করে বোঝানোর দরকার নেই। কিন্তু পলিসির ব্যাপারে জানতে হবে। আজকে কেন এত হোটেল আসছে? 2023 নভেম্বর মাসে ট্যুরিজমকে এত দীর্ঘ লড়াইয়ের পর আমার সাধারণ মানুষ তো পলিসি শুনবে না, শুনবে কি? সাধারণ মানুষ তো সমস্যা এবং তার সমাধান জানতে চাইবে। আমরা জানতে চাই হোয়াট নেক্সট। আপনি যেটা বললেন কি করণীয় হলে যেটা জায়গাটা ডেভেলপ হতে পারে, ডেফিনেটলি একটা জিনিসের সঙ্গে আমিও ঐক্য করবো, সেটা হচ্ছে যানজটের প্রপার প্ল্যানিং। এটা শিলিগুড়িতে ইমিডিয়েটলি দরকার। দ্বিতীয় যেটা হচ্ছে, আমি মাননীয় মেয়রকে অনুরোধ করব যে শিলিগুড়িকে যেভাবে বেঙ্গল সাফারিকে তৈরি করে আমরা
একটা ট্যুরিজমের হাব, নতুন হাব অ্যাট্রাকশন তৈরি করতে পেরেছে ওনার উদ্যোগে, সেরকম আরও কিছু ম্যানমেড অ্যাট্রাকশন আমাকে শিলিগুড়িকে একটা ট্যুরিজম হাব করে তৈরি করাতে হবে। শিলিগুড়ি যেন শুধু ট্রানজিট সেন্টার না হয়ে থাকে, আস্তে আস্তে যে মাইস যেটা ডেভেলপমেন্ট হচ্ছে, মাইস ট্যুরিজম, বাট শিলিগুড়িতে ট্যুরিস্ট এসে যেন শিলিগুড়িতে কিছুদিন থাকতে পারে এবং ট্যুরিজমের দ্বারা শিলিগুড়ি শহরের যাতে অর্থসামাজিক উন্নতি হয়, এর জন্য ম্যানমেড ট্যুরিজমের ক্ষেত্রে আমার মনে হয়, এবং কর্পোরেশনকে আমরা একটা রিকোয়েস্ট করব পর্যটনের জন্য যেন একটা দপ্তর, একটা এমআইসি তৈরি করা হয় বা কাউকে দায়িত্ব দেওয়া হয়। বৃহত্তর ক্ষেত্র। অমিতাভবাবু, আপনার কাছে আসবো। কর্মসংস্থানের নিরিখে শিলিগুড়ি, নিরাপত্তার নিরিখে শিলিগুড়ি এবং আগামী প্রজন্মের কাছে শিলিগুড়ি একটা বৃহৎ দ্বার হয়ে থাকবে, তার নিরিখে কতটা স্বপ্ন সার্থক হওয়ার পথ হয়ে যেতে পারে? না, দেখুন, এইখানে একটা বিষয় মুক্তকণ্ঠে বলতে পারি, এখনো পর্যন্ত শিলিগুড়িতে সাধারণ অপরাধের হার, মানে যেখানে পুলিশি হস্তক্ষেপ প্রয়োজন পড়ে, সেটা এখনো পর্যন্ত সহ্য সীমার মধ্যে আছে। আমরা যথেষ্ট নিরাপত্তার মধ্যেই বাঁচি। যে ঘটনাগুলো বিক্ষিপ্ত, যে ঘটনাগুলো আমাদেরকে চমকে দেয়, কখনো কখনো তার অভিঘাত অনেক বেশি, কিন্তু সেটা খুব ধারাবাহিক বা খুব বিপুল সংখ্যায় নয়, এটা মানতেই হবে। আমরা শহরে শান্তিতে আছি, একটা দিক। কিন্তু পাশাপাশি আরও আপনি যে কর্মসংস্থানের প্রশ্নটা বিশেষ করে গুরুত্ব দিয়ে তুলে আনলেন, পর্যটনের বিকাশ হলে সেটা আসবে, সেটা যেমন একটা দিক, কিন্তু একই সঙ্গে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়, শুধু শিলিগুড়ি নিয়ে আলোচনা, পর্যটন বা ট্রাফিকে আটকে থাকলে তো হবে না, মানব সম্পদের অন্যান্য দিকগুলোও দেখার আছে। ধরুন, আমি কথার কথা বলছি, শিক্ষা নিয়ে আপনি ওনাকে প্রশ্ন করছিলেন, আমার একটা সঙ্গত প্রশ্ন আছে। ধরুন, আমরা চেয়েছিলাম উত্তরবঙ্গে শিলিগুড়িতে কলকাতার রাজাবাজার সায়েন্স কলেজের মতোই একটি সম্পূর্ণ বিজ্ঞান কলেজ তৈরি হোক, এবং তার উপযুক্ত পরিকাঠামো দিয়ে হিমাচল বিহারে একটি কলেজ তৈরি করা হয়েছিল আচার্য প্রফুল্লচন্দ্রের নামে। সেটাকে একটা এমন কলেজে পরিণত করে দেওয়া হয়েছে যেখানে তার বিজ্ঞান চর্চার যে অভিমুখটা থেকে ওই কলেজটার পরিকল্পনা করা ছিল, তার থেকে সম্পূর্ণ সরে গিয়ে এখন ওটা 5 স্পেশালি কলেজের মতো। আমি বলে দিই কথাটা ঠিক নয়। আমি জানি ওটা আমার সময়, ওটাকে আমি হিউম্যানিটিস ডিপার্টমেন্টগুলো ওখানে চালু করেছি। এত অল্প সময়ের মধ্যে, সেই সময়টায় 11 সাল থেকে, আমি তোমাকে আমার স্মৃতি থেকে বলছি, তুমি জানো যে শিলিগুড়ি পরে প্রথম কলেজটা হচ্ছে উত্তরের দিকে গেলে সেটা ইসলামপুর কলেজ। ইন বিটুইন এই 75-80 কিলোমিটারের মধ্যে কোনো কলেজ ছিল না। আমি বলছি, সেখানে আপনার চোপড়ায় একটা কলেজ করলাম ফার্স্ট। সেকেন্ডলি, এখানে হিন্দিভাষী বিপুল জনসংখ্যা, সেই জনসংখ্যাকে আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সেটা ইউনিভার্সিটিতে স্ট্যাটুটে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হিন্দি শব্দটা ছিল না, সেটাকে ইনকর্পোরেট করে প্রথমে আমরা বীরপাড়ায় একটা মেকশিফট অ্যারেঞ্জমেন্ট, জেলা পরিষদের জায়গায় একটা হিন্দি কলেজ করলাম। তার জন্য এটা গভর্নমেন্ট হিন্দি কলেজের মডালিটিস নিলাম, তার জন্য তার বই, সিলেবাস এবং ইউনিভার্সিটির থেকে প্রচুর কলেজ করেছে। না, বলছি একটা সেন্টার অফ এক্সেলেন্স থাকে। না, আমি বলছি, বলতে দাও, এক এক করে তো বলবো। হিন্দি কলেজটা দরকার ছিল এবং সেটাকে বানারহাটে বিল্ডিং তৈরি করে এটা গভর্নমেন্ট ফুল ফ্লেজড হিন্দি কলেজ করেছি। এবং তার সেকেন্ড হিন্দি কলেজ হচ্ছে আমরা হাতিগিসাতে করেছি। ঘোষপুকুরে একটা ডিগ্রি কলেজ হয়েছে। এখানে রাজগঞ্জ কলেজটা কোনো কলেজের ইনফ্রাস্ট্রাকচার ছিল না, সেখানে সেই কলেজটা তৈরি করা হয়েছে। ডেফিনেটলি বিজ্ঞান চর্চা, এবং তার জন্য ওখানে যে কলেজটা হিমাচল বিহারে তৈরি করা হয়েছিল, সেই কলেজটা তৈরি করা এবং তারপরে আন্ডার ইউটিলাইজ ছিল কলেজটা, এবং সেখানে যে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী সেই সময়টায় ভর্তি হতে পারছিল না, সেখানে আমরা হিউম্যানিটিসে কতগুলো বিভাগ এখানে খোলা হয়েছে। তার মানে এটা নয় যে এখানে বিজ্ঞান চর্চার যে ফোকাসটা, সেই ফোকাসটাকে নড়িয়ে দেওয়া হয়েছে। একটা মাত্র ইউনিভার্সিটি ছিল, তুমি ভাবতে পারো যে ঠাকুর পঞ্চানন বর্মা এই ইউনিভার্সিটিটা উত্তরবঙ্গ উন্নয়নের মতো একটা নতুন দপ্তর, তারা সেই ইউনিভার্সিটিটা ওখানে আমরা তৈরি করেছি। সেই ইউনিভার্সিটিটা এখন ওখানে রেজাল্ট দিচ্ছে। এবং এই যে আমাদের এগ্রিকালচারাল ইউনিভার্সিটিটা ছিল, তার সেকেন্ড ক্যাম্পাস কিন্তু মাঝিয়ালিতে নিয়ে গিয়ে আমি তখন উত্তরবঙ্গ উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে পারমিশন নিয়ে আরেকটা এগ্রিকালচার একটা সেকেন্ড ক্যাম্পাস মাঝিয়ালিতে, একটা বিশাল 80 বিঘা জমি এবং অনেকগুলো ওয়াটার বডিজ আছে, যেখানে ফিশারিজটাও ওখানে চালু হয়েছে। একটা স্টেট অফ দি আর্ট একটা এগ্রিকালচারাল কলেজ হচ্ছে। এগ্রিকালচারটা কিন্তু বিজ্ঞান এবং ফিশারিজটাও কিন্তু একটা ওয়ান অফ দি পার্ট অফ দি
সায়েন্স। গৌতম দা আসবো প্লিজ। অমিতাভ বাবু আপনি যে বললেন তা তো উত্তরও পেয়ে গেলেন। গৌতম দা তো বলেই দিচ্ছেন যে ইতিমধ্যেই সম্পূর্ণরূপে নানান ক্ষেত্রে শিক্ষা থেকে শুরু করে ব্যবসা, পর্যটন সার্বিকভাবে তো করে ফেলেছেন বলছে তো। হ্যাঁ, কতগুলো জায়গা বাকি রয়েছে সেটাও তো বলছেন। তাহলে আপনি কেন বলছেন? ওই যে বললাম, গৌতম দা নিজেই এক জায়গায় কন্ট্রাডিক্ট করলেন। ডেফিনেটলি একটা হরাইজন্টাল প্রলিফারেশন তারা করেছেন, প্রচুর কলেজ হয়েছে, কিন্তু আমাদের সেন্টার ভার্টিক্যাল প্রলিফারেশন, সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে এই কলেজটাকে গড়ে তোলা যেত রাজাবাজার সায়েন্স কলেজ বা তার চেয়েও বেটার কোনো মডেলে। সেই জায়গাটায় গুণগত মানোন্নয়নের বদলে সংখ্যাগত অনেকগুলো কলেজ পাশাপাশি চলে আসলো, যেগুলো কিন্তু আমাদের এতদাঞ্চলের ডিগ্রি কলেজের নিডকে পুরো করে দিচ্ছিল। আমি না গৌতম দা আমার সময় সংক্ষিপ্ত, একেবারে অন্য প্রসঙ্গে যাব। যদি উনি এক্সেলেন্সের জায়গা চাইছেন, মহানন্দা, ফুলেশ্বরী এবং জোড়াপানি এই নদীগুলি সংস্কার কোথায় রয়েছে? এবং তারই সঙ্গে যদি আমরা মহানন্দার দিকে যদি নজর দিই, মাইনিং ক্রাশার আমরা দেখতে পাচ্ছি, এগুলো কে দেখবে গৌতম দা? এক প্লিজ গৌতম দা। জমি মাফিয়ার অভিযোগ, বিভিন্ন জায়গায় বেআইনি বহুতলের অভিযোগ, দায় কার? শিলিগুড়ির মেয়র সঙ্গে দায় তো নিতে হবে গৌতম দা। এই ব্যাপারগুলোর সাথে জিরো টলারেন্স। নদীকে বাঁচাতে হবে। নদী চুরি করে, নদীর ভেতরে রাজনৈতিক কারণে স্লাম তৈরি করে দিয়ে সেখানকার মানুষের জীবনকে নিয়ে এবং তাদের একটা খুব বিপন্নতার মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। এবং শহরকে একটা, নদীগুলো যদি মরে যায়, নদীগুলো যদি হারিয়ে যায়, তাহলে সভ্যতা বিপন্ন হতে বাধ্য। এই ফুলেশ্বরী জোড়াপানিতে দিস ইজ ফার্স্ট টাইম আমরা ইরিগেশনে বুকস অফ রেকর্ডে ইনক্লুড করে জোড়াপানি ফুলেশ্বরীর উপরে ব্যাপক কাজ হচ্ছে, নদী এক্সকাভেশন হচ্ছে এবং এই ফুলেশ্বরীর উপরে যতগুলো ব্রিজ আছে সেখানে 6 ফুট হাইট করে তার নেটিং ইত্যাদি হচ্ছে। মহানন্দার ধারটা দিয়ে যদি আপনি যান, যেখান দিয়ে এখানে নেচার স্কলে লোকে বসে যেত ওখানে, এবং যা একটা অসুবিধাজনক জায়গা ছিল, সেখানটায় আমরা সেটাকে যে একটা এই 2-3 বছরের মধ্যে যে একটা ব্যাপক গুণগত পরিবর্তন মহানন্দার তীর ধরে করেছি, এটা আমরা এন্টায়ার মহানন্দার স্টেজ ধরে সেই কাজটা হচ্ছে। জায়গায় জায়গায় ওখানে গার্ডেনিং হচ্ছে, জায়গায় জায়গায় ওখানে আমরা একটা সন্ধ্যা আরতি করছি লালমোহন মল্লিকঘাট ওর পাশে, এবং পুরো এরিয়াটা জুড়ে আমাদের একটা সুন্দর একটা গ্রিন এনভায়রনমেন্ট। প্রথমেই আপনাকে বলছি পরিবেশ বান্ধব শহর তৈরি করতে। এক লাইনে উত্তর আমি শেষ করব অনুষ্ঠান, সেটা হচ্ছে বেআইনি প্রমোটিং এর কথা উঠছে, বেআইনি বাড়ির কথা উঠছে, জমি দখলের কথা উঠছে, মেয়র কি বলবে? সবগুলো ক্ষেত্রে এটা বলছি, এটা একটা রেকর্ড আমরা সৃষ্টি করেছি। একটা জিনিসকে ভালো করতে সময় লাগে, তেমনি একটা জিনিসকে খারাপ করতেও কিন্তু কিছুটা টাইম। সেই জন্যই তো শাসক দলে আপনারা, সেই জন্যই তো সামলাবেন, দায় আপনার, দায়িত্ব আপনার। এতগুলো বেআইনি বিল্ডিং আমাদের সময় আমরা যে 100% এটাকে আটকাতে পেরেছি তা নয়, কিন্তু যেভাবে বেআইনি বিল্ডিংকে প্রশ্রয় দেওয়া হয়েছে সেটাকে রুখে আমরা যতগুলো বেআইনি বিল্ডিং, যেখানে বিল্ডিং এই যে আমাদের স্যাংশন প্ল্যান তার বাইরে গিয়ে যারা করছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং সেটা রেকর্ড বলব। থ্যাংক ইউ গৌতম দা। এবং গৌতম দা দাবি করলেন যে এই সমস্ত বেআইনি কাজ বন্ধ করার জন্য নোট করা হচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। গৌতম দা যেমন দাবি করলেন সেই দাবির সত্যতাও কিন্তু জি 24 ঘন্টা যাচাই করবে গৌতম দা নিশ্চয়ই। পজিটিভ ওয়েতে বিষয়টা দেখবেন, ইট ইজ টু বি এক্সপেক্টেড। সুতরাং অপেক্ষা করতে হবে তার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে বাংলার কথায় শিলিগুড়ি নিয়ে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। সবাইকে ধন্যবাদ। চোখ রাখুন জি 24 ঘন্টায়, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।